গত ক্লাসে আমরা ইউজারের রাউট গুলো বানাইছিলাম, মানে একটা রাউট বানাইছিলাম, একটা কন্ট্রোলার বানাইছিলাম, তাই না? চলেন আমরা আজকে আরেকটা রাউট বানাই, না হলে আমরা বুঝতে পারতেছি না যে কাজগুলো হচ্ছে কিভাবে। আমরা এখানে কাউন্টস নিলাম, গেট ইউজারের পরিবর্তে এবার আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট ইউজার, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা? তো ক্রিয়েট ইউজারের ভিতরে একইভাবে আমরা এতটুকু কপি করি, পেস্ট করি, পেস্ট করে এইখানে আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। সো এটাকে আমি ধরে এটাকে বসাই দিলাম। আর এখানে স্ট্যাটাস আসবে হচ্ছে ওকের পরিবর্তে ক্রিয়েটেড স্ট্যাটাস আসবে। আর এখানে একটা মেসেজ দিয়ে দিই, ইউজার ক্রিয়েট সাকসেসফুল, কিছু একটা লিখলাম আর কি। এখন এটাকে রাউটের ভিতরে কি নিয়ে বসাই, অল ইউজারের পরিবর্তে আমি এখন বলে দিই ক্রিয়েট ইউজার। আর এখানে আমাদের বলতে হবে ক্রিয়েট ইউজার, বুঝতে পারছেন? এতটুকু কাজ তো বুঝছি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই পোস্ট মেথডে হবে, পোস্ট মেথডে। এবার একটু ট্রাই করে দেখি, আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে এটাকে অবশ্যই সেভ করে নেবেন, তাহলে আপনার এই ইউআরএল টোয়ারএল সবকিছু সহ ডুপ্লিকেট হবে। তো এখান থেকে আমি বললাম ক্রিয়েট ইউজার, অল ইউজারের পরিবর্তে এবার লিখবো হচ্ছে ক্রিয়েট ইউজার, কি মেথডে? পোস্ট মেথডে। সেন্ড করলাম। হ্যাঁ, এই যে সবকিছু ডিজিটাল মধ্যে আসতেছে। এখন এখানে আমাদের ডাটাগুলো ক্রিয়েট করার পালা, ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা জানি আমাদেরকে একটা মডেল বানাইতে হয়, তাই না? মঙ্গোসের একটা মডেল বানাইতে হয়। তো আমি ইউজার ডট মডেল ডট টিএস নিলাম, এখানে আমরা মঙ্গোস নিয়ে কাজ করব। তো কনস আমি বললাম ইউজার স্কিমা, এরকম নাম দিলাম ইউজার স্কিমা। এর ভিতরে নিউ মঙ্গুস ডট স্কিমা, মনে আছে তো? মনে আছে? স্কিমা, স্কিমা মানে তো বুঝেন, বুঝেন না? সহজ লাগবে ইনশাল্লাহ, আস্তে আস্তে করে আমরা আগাই। স্কিমা মানে হচ্ছে একটা ধরন, একটা স্টাইল, একটা ফরম্যাট। এই ফরম্যাটে আমরা কাজ করব। আমরা একটা অবজেক্টের কপি, কার্বন কপি বানায় রাখলাম, এই স্টাইলে আমার ডাটাগুলো ডাটাবেজে যাবে, এটাকেই বলা হয় স্কিমা, আর কিচ্ছু না। স্কিমা গুলো আমরা কেন ব্যবহার করি এর উত্তর আশা করি আপনারা জানেন। আর স্কিমা গুলো ফলো না করলে আমাদের রিলেশনাল যে ডাটাবেস গুলো আছে, মানে এক ডাটাবেজের সাথে আরেক ডাটাবেস কানেক্ট করে যে ডাটাবেস গুলা, সেটা করতে অসুবিধা হয়ে যায়। আমি ধরেন একটা ব্লগ বানাইলাম আর একটা ক্যাটাগরি বানাইলাম, আর প্রত্যেকটা ব্লগের সাথে আমি একটা আইডি সেট করব, তার নাম হবে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি অন। তার মানে হচ্ছে এই ব্লগটা যেই ক্যাটাগরির আইডি ওয়ান, সেই ক্যাটাগরির আন্ডারের ব্লগ। বুঝাইতে পারছি? আমার ডাটাবেসে দুইটা ডাটা আছে, একটা হচ্ছে ক্যাটাগরি ডাটা, ক্যাটাগরির জন্য ডাটা, আর একটা হচ্ছে ব্লগের জন্য ডাটা। এখন আমি ব্লগ যখন বানাবো, তখন এই ব্লগটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে এটা বোঝানোর জন্য ব্লগের ভিতরে একটা লাইন লিখতে হবে না যে এটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়বে। তো এটার জন্য আমি পুরো ক্যাটাগরি না লিখে ওই ক্যাটাগরি, যেই ক্যাটাগরির আন্ডারে এটা, সেই ক্যাটাগরির একটা আইডি থাকবে না, ইউনিক আইডি, সেই আইডিটা এই ব্লগের ভিতর ঢুকাই দেবো। এবার বুঝতে পারছি? তার মানে ব্লগের সাথে আমার ক্যাটাগরি আইডি নামে একটা কথা থাকবে। এখন আমি যদি আগে ভাগে স্কিমা যদি এমন ভাবে সেট করে না রাখি যে সেখানে ব্লগ আইডি দেওয়াই লাগবে, ক্যাটাগরি আইডিটা দেওয়াই লাগবে, তাহলে কেউ যদি ক্যাটাগরি আইডি না দেয় তাহলে সেটা কোনো আন্ডারে পড়বে? বুঝেন না মনে হয়, তখন একটা এরর আসবে না? তো এই জন্য আমরা স্কিমা ধরে ধরে কাজ করি, স্কিমা ধরে ধরে কাজ করাটা ইজি। যেমন আমরা টাইপ স্ক্রিপ্টে আমরা স্কিমা ধরে ধরে কাজ করি, কোনো ভুল ভাল করলে আমাদেরকে এরর দিয়ে দেয়, আমাদেরকে সামনে আগাতে দেয় না, এই জন্য স্কিমা ধরে আমরা কাজ করি। চলেন স্কিমার ভিতরে আমাদের কি কি লাগবে আমরা একটু মঙ্গসে গিয়ে দেখে আসি। মঙ্গুস,
mongoose। এখান থেকে আমরা রিড দ্য ডক্সে যাই, এখান থেকে ডিফাইন অর স্কিমাতে যাই, এই যে এখানে নিউ নিউ স্কিমা, এর ভিতরে আমাদেরকে এভাবে প্রপার্টির নাম লিখতে হবে আর স্কিমা গুলো আমাদেরকে বলে দিতে হবে। হ্যাঁ, আমরা স্কিমাটা দেবো হচ্ছে এই স্টাইল। স্কিমা সরাসরিও লেখা যায়, এভাবে সরাসরি লেখা যায়, অথবা একটা অবজেক্টের মতো করেও লেখা যায়। তো চলেন আমরা লিখি। তা আমরা মনে হয় গতকালকে এইখানে ড্র করছিলাম, মনে আছে? ড্রটাকে আছে নাকি চলে গেছে আল্লাহ জানে। হ্যাঁ আছে। আমরা ইউজারের একটা নেম রাখবো, একটা ইমেল রাখবো, পাসওয়ার্ড রাখবো, ইমেজ রাখবো, ইজ ভেরিফাইড রাখবো, ইজ প্রিমিয়াম রাখবো, তাই তো? চলেন আমরা করি। প্রথমে আমাদের একটা নেম লাগবে। আমি এইখানে একটা অবজেক্টের ভিতরে বললাম কি কি বলবো। প্রথমে টাইপ, টাইপ হবে নেমের টাইপ অবশ্যই হবে স্ট্রিং। এই স্ট্রিংটা একটু বড় হাতের লাগবে, না হলে এরর দেয়। হ্যাঁ, এরপরে রিকোয়ার, রিকোয়ার হবে হচ্ছে ট্রু, মানে এটা দিতেই হবে, না দিলে এরর দেবে। এরপরে আর কি ছিল আমাদের দেখি তো, ইমেইল পাসওয়ার্ড, ইমেইল লাগবে আমাদের। ইমেইলের ক্ষেত্রে টাইপ হবে স্ট্রিং, স্ট্রিং, রিকোয়ার হবে ট্রু। আর একটা জিনিস করবো এখানে, সেটা হচ্ছে ইউনিক বলে একটা কথা আছে, ইউনিক, ইউনিক করবো ট্রু। আর একটা জিনিস আছে ট্রিম, আর ট্রিম, ট্রিম বানানটাকে ভুলে গেছি, দেখি তো এটা কিনা, এটাই মনে হয়। ট্রিম করবো ট্রু। ট্রিম মানে হচ্ছে কেউ একটা ইমেল দিল, ইমেইলে ভুলে এসে ইমেইলের আগে বা পিছনে কিছু ব্ল্যাঙ্ক স্পেস সহ ইমেইলটা দিল, ট্রিম করলে সে ব্ল্যাঙ্ক স্পেসটাকে কেটে দিবে। অনেক সময় আমরা কপি করতে গিয়ে কপি পেস্ট যখন করি তখন আমরা ব্ল্যাঙ্ক স্পেস সহ কপি করে ফেলি, বুঝতে পারছেন? তো এটা তো এখানে রাখার কোনো প্রয়োজন নাই, এটাকে আমরা কেটে দিলাম। আরো অনেক কিছু করা যায়, আর কি করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লোয়ার কেস, তাই না? লোয়ার কেস করে দিলাম ট্রু, বড় হাতের কোনো অক্ষর দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে আছে, আর লাগবে না। আচ্ছা, এরপরে আমরা কি করব, পাসওয়ার্ড, পাসওয়ার্ড করব টাইপ স্ট্রিং রিকোয়ার ট্রু, টাইপ স্ট্রিং রিকোয়ার ট্রু। আচ্ছা, আপাতত এতটুকুই থাক। অথবা আমি যদি বলি মেইন লেন্থ বলে একটা কথা আছে, মেইন লেন্থ 8, বা আমি আপাতত 3 করে দিই, এত বেশি রাখার দরকার নাই, পরে আমাদের লাগলে বাড়াই নেব। এরপরে কি আছে, 11টা ইমেজ। আমি ইমেজের পরিবর্তে নাম দিই অ্যাভাটার, অ্যাভাটার নামটা সুন্দর লাগে আমার কাছে। টাইপ স্ট্রিং, অ্যাভাটারটা না লেবেল থাকতে পারে, অথবা আমরা ডিফল্ট, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই, ডিফল্ট টাকা, বুঝতে পারছেন? ডিফল্ট করে দিলাম কি টাকা, মানে অ্যাভাটারটা সে দিতেও পারে নাও দিতে পারে। আচ্ছা, এরপরে আর কি হতে পারে, ইজ ভেরিফাইড, ইজ প্রিমিয়াম, ইজ ভেরিফাইড, ভেরিফাইড, হ্যাঁ। টাইপ হবে স্ট্রিং নাকি বুলিয়ান হবে, তাই না? বুলিয়ান। ডিফল্ট ভ্যালু হবে ফলস, ফলস হওয়ার কথা না, ডিফল্ট ভ্যালু সে প্রথমত ভেরিফাইড হবে না, পরে সে ভেরিফাইড করে নেবে। এরপর ইজ প্রিমিয়াম, টাইপ হবে
বুলিয়ান ডিফল্ট হবে ফলস। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের স্কিমা। আমি স্কিমা গুলো কখনোই হাতে লিখি না, চ্যাট জিপিটির সাহায্য নেই। আচ্ছা, আপনারাও করতে পারেন। চ্যাট জিপিটিকে একটা হেল্পার হিসেবে সবসময় ব্যবহার করবেন, এটা ভালো। ব্যবহার করলে আপনার কোডটা আরো মডার্ন হবে, সুন্দর হবে। চ্যাট জিপিটি নির্ভর হয়ে যায় না, লিখে না যে আমার একটা ব্লগ সাইট দরকার, তুমি বানিয়ে দাও, অর্ডার করেন। এই ধরনের অর্ডার না করে বরং ক্ষুদ্র 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 করেন। আমার একটা ফর্ম দরকার, ফর্মটা বানায় নেন। কিছু স্কিমা দরকার, স্কিমা গুলো বানায় নেন। আবার মাঝে মাঝে যে সমস্যাগুলো আমরা পড়ি, সমস্যার সমাধানগুলো এখান থেকে বের করে নেন। চ্যাট জিপিটি প্রচুর পরিমাণে ভুলভাল তথ্য দেয়, এর উপর ভরসা করে কোনো লাভ নাই। ভয়াবহ ভুল দেয়, আসলে ভুল দেয় না, মেশিন ভুল করে না, বরং সে আসলে ওইটাই তার জন্য সঠিক। বোঝেন নাই মনে হয়। এখানে কনসেপ্ট, এখানে বিষয় দুইটা, একটা হচ্ছে একে তো আমরা ওদেরকে বুঝাইতে পারি না, এই একটা বিষয় আছে যে ওদের মডেল অনুযায়ী বা ওর সিস্টেম অনুযায়ী ওকে বুঝাইতে হবে, এটা আমরা পারি না। দ্বিতীয় তথ্য হচ্ছে চ্যাট জিপিটি তথ্য নেয় হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে, তো অনেক ওয়েবসাইটে ভুলভাল তথ্য দেওয়া হয়, এই বেচারা কি করবে? তা আসেন, তবে এই যে যে জিনিসগুলো, এই সমস্ত ক্ষেত্রে চ্যাট জিপিটি খুব ভালো কাজ করে, এরকম সিম্পল যে জিনিসগুলো। তা আমরা বলি, ধরেন আমি বললাম দিস ইজ আওয়ার Mongo's schema for the user data. Check it and make it more beautiful. কিছুটা লিখলাম আর কি। এই দেখেন, রিকভার ট্রিম মেন লেন্থের ক্ষেত্রে সে একটা কি বলা হয়, এরর আমাদেরকে লিখে দিচ্ছে। ইমেইল রেকর্ডের ক্ষেত্রে সে একটা এরর, ডাইনামিক এরর লিখে দিচ্ছে আমাকে। এই যে এখানে রিজেক্টস দিয়ে সে চেক করায় দিচ্ছে ভ্যালিড কি ইনভ্যালিড কিনা। ওই যে @ না দিলে যে ইনভ্যালিড ভ্যালিড করে না, সেটা সে বলে দিচ্ছে। পাসওয়ার্ড মেইন লেন্থ সে 6টা দিচ্ছে, আমরা 3টা দিয়েছিলাম। আচ্ছা, অ্যাভাটার ইজ ভেরিফাইড করে দিয়েছে, ইজ প্রিমিয়াম করে দিয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করে দিয়েছে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এটা হলো এই যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন না, এর পরে এখানে এসে কিছু জিনিস এখানে অ্যাড করা যায়। যেমন এই যে টাইম স্ট্যাম্প মানে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড এবং আপডেটেড অ্যাড নামে দুইটা ফিল্ড এখানে যোগ হয়। ক্রিয়েটেড অ্যাড, ডাটা কখন ক্রিয়েট হয়েছে বা কখন আপডেট করা হয়েছে, এই ফিল্ডটা এখানে যোগ হয়েছে, এটা জরুরি, এটা দেওয়াটা ভালো। আচ্ছা, আমি এখানে ট্রু করলাম। আর একটা ছিল না ভার্সন, ভার্সন কি, আমরা ভার্সন কি এটা ফাঁকা করে দেবো, ভার্সন কি আমাদের দরকার নেই। তো আমি একটা কাজ করি, এই বেচারা এত কষ্ট করে দিচ্ছি যেহেতু, আমি এটাকে কপি করি, এই পর্যন্ত কপি করে ফার্স্টে আমি লিখলাম, কিন্তু হাতে লিখলাম বোঝানোর জন্য। এরপর আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিই, কত সুন্দর করে সে লিখে দিয়েছে। তো এখানে টাইম স্ট্যাম্প রাখছে, ভালো কথা। আমরা আরেকটা জিনিস করে দিই, ভার্সন কিটা আমরা ফাঁকা করে দিই। মনে আছে ভার্সন কি? তো ওই যে আন্ডারস্কোর ভি দিয়ে একটা ডাটা আমাদেরকে দিত, ওটাকে আমরা উঠাই দিলাম, আমাদের লাগবে না। এখন আমাদেরকে একটা মডেল বানাইতে হবে, কেবল তো স্কিমা বানাইলাম, এখন আমাদেরকে মডেল বানাইতে হবে না? তো এক্সপোর্ট কনস, আমি বললাম ইউজার মডেল বানাইতে পারি। আবার অনেকে শুধু ইউজার নাম দেয়, শুধু ইউজার এতটুকু নাম দেয়, আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের সুবিধা হয়। আমি শুধু ইউজারে দিলাম, ইজ ইকুয়াল টু মঙ্গোস ডট মডেল। এইখানে একটা নাম দেবেন, চেষ্টা করবেন এইখানে যে নামটা দিবেন এইখানে হুবহু সেই নামটা দেওয়ার, এটা একটা কনভেনশন। দিলাম। সেকেন্ড আর্গুমেন্টে আমাদেরকে দিতে হবে আমাদের এই যে স্কিমাটা, এই স্কিমাটা, বাস আমাদের মডেল তৈরি শেষ। এখন এই মডেল দিয়ে আমরা ডাটাবেজে ডাটাগুলো পাঠাইতে পারবো বা যা করা তাই করতে পারবো।
এবার আসেন ইউজার কন্ট্রোলারের ভিতরে, এইখানে এসে আমরা ডাটাগুলো তৈরি করব। সবাইকে ধরতে পারতেছেন? আচ্ছা, এখানে আমি লিখলাম কনস ইউজার ডাটা বা ধরেন এখানে বললাম ইনসার্ট ইউজার ইজ ইকুয়াল টু ইউজার মডেলটাকে ধরে নিয়ে আসলাম ডট ইনসার্ট অন। ইনসার্ট অন, তো ইনসার্ট অনের ভিতরে আমাদের কি দিতে হবে? ডাটা দিতে হবে না? এখানে বলে গেছেন মঙ্গোডিবি ইনসার্ট অনের ভিতরে কি দিতে হয় আমরা দেখে আসি। এর ভিতরে আমাদেরকে ডাটাগুলোকে পাস করে দিতে হয়। বললাম ইনসার্ট, আছে এরকম কিছু? এই যে ইনসার্ট অন, তো এখানে এই যে দেখেন ইনসার্ট ওয়ানের ভিতরে সরাসরি ডাটাটা আমাদেরকে দিয়ে দিতে হয়, তাই না? তাহলে ডাটাগুলো ডাটাবেসে ইনসার্ট হয়ে যায়। এটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ফার্স্টে আপনি নিউ দিয়ে একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, এরপরে সেটাকে সেভ করবেন। নিচে মনে হয় আছে কোথায় জানি, কই কই কই, এই যে একটা ইনস্ট্যান্স তৈরি করে দেন ইনস্ট্যান্সটা পরে না, এটা তো না, সেভ করতে হয়। আচ্ছা থাক, ওটা খুঁজে পাচ্ছি না, ওইভাবে কেউ করে না সাধারণত ইনস্ট্যান্স তৈরি করে। আর সেকেন্ড পদ্ধতি হচ্ছে সরাসরি আপনার ইনসার্ট ওয়ান মেথডটা কল করে একবারে আপনার ডাটাগুলোকে পাস করে দিতে হয়। এখানে আসেন, এখানে আমাদের কিছু ছোট ছোট কিছু পড়াশোনা আছে, আমরা পড়াশোনা করে ফেলি। হয়ে গেল, হয়ে গেল। ইনসার্ট ওয়ান, এই যে এখানে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়েট, খেয়াল করছেন? অ্যাওয়েট, অ্যাওয়েট আপনারা এই ভুলটা প্রচুর করবেন, ইভেন এই ভুলটা আমি বারংবার করি। হ্যাঁ, আমি অ্যাওয়েট দিতে ভুলে যাই, পরে সে ডাটাই আপলোড হয় না, মানে টার্মিনালে এসে এরো মেরো খেয়ে বসে যায়, তখন মাথায় হুশ আসে যে আমি তো অ্যাওয়েট দিইনি। অ্যাওয়েট দেওয়াটা জরুরি, অ্যাওয়েট না দিলে হবে না। হ্যাঁ, তো অ্যাওয়েটটা দিয়ে আমরা ডিরেক্ট ডাটাটাকে পাস করে দেবো। চলেন আমরা করি। তো এই যে দেখেন অ্যাওয়েট কিন্তু আমি অলরেডি মিসিং করে ফেলছি, অ্যাওয়েট। তো ইনসার্ট ওয়ানের এইখানে আমাদের রিকোয়েস্ট থেকে যে বডিটা আসবে সে পুরো বডিটা ধরে পাঠিয়ে দিই, হতে পারে না? আর এখানে যেহেতু অ্যাওয়েট ব্যবহার করছি, এখানে আমাকে অ্যাসিং ব্যবহার করতে হবে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, ব্যবহার করলাম। এখন এই যে অ্যাওয়েটটা যে আমি করলাম, এটা তো মিসিং হতে পারে, এটা তো কাজ নাও করতে পারে, যে কোনো কারণে নাও করতে পারে, করতে পারে না? এটা যেহেতু অ্যাসিং অ্যাওয়েট, নিশ্চয়ই আপনারা বুঝে ফেলছেন এটা হচ্ছে একটা প্রমিস টাইপের কাজ। হতেও পারে, ঘটতেও পারে, নাও ঘটতে পারে। ইনসার্ট হতেও পারে, আবার কোনো ইস্যুর কারণে, ইন্টারনেট ইস্যু বা মডেলের ইস্যু বা কোনো ভ্যালিডেশন ইস্যু, বিভিন্ন ইস্যুর কারণে এটা নাও ঘটতে পারে, হতে পারে না এরকম? তো এই জন্য আমাদের উচিত হলো এই কাজটা, আমি এটাকে ভেরিয়েবলের ভিতরে রাখার দরকার নাই, আমি সরাসরি এভাবে লিখি, অথবা ভেরিয়েবল রাখতে পারি, সমস্যা নেই। এটাকে আমাদের উচিত হলো একটা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে রাখা। আগে এটাকে ট্রাই করবে, এটা করতে পারে কিনা ট্রাই করবে। হ্যাঁ, এটাকে বাদ দিই, ডাটা ইনসার্ট কর ট্রাই করবে। যদি ইনসার্ট করতে না পারে তাহলে এখানে লগ দেখাই যাবে, লগ লগ হয়ে যাবে। আমি এখানে কনসোল লগের ভিতরে এই এররটা বসাই দিই, লগ। এইখানে লগের ভিতরে কি যাবে? লগের ভিতরে এই যে আমার নেক্সট নামে একটা ফাংশন তৈরি করছে না, নেক্সট, মনে আছে? এই নেক্সটটাকে আমরা এখানে বসাই দেব। ওই যে গত ক্লাসে আমি বলছিলাম আমাদের এই সবগুলো রাউটের ভিতরে যদি আসি, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে মিডল ওয়্যারের মতো কাজ করে, মধ্যস্থতাকারীর মতো কাজ করে। এখানে একাধিক ফাংশন ব্যবহার করা যায়,
সে প্রথমটার ভিতরে কাজ করাবে, প্রথমটা যদি না পায় মানে সাকসেস হয় সেকেন্ডটার ভিতরে যাবে, তারপরে যদি সাকসেস হয় তারপরেরটার ভিতরে যাবে। তো আমরা এখানে বলে দিলাম যদি কোনো এরর পায়, যদি কোনো এরর পায় তাহলে সে নেক্সট ফাংশন বা নেক্সট যে কাজ সে কাজের ভিতরে চলে যাবে, আর কাঁধে করে নিয়ে যাবে হচ্ছে এই এররটা। বুঝলেন নি ভাই? নেক্সট এরর, সে নেক্সট স্টেপে চলে যাবে এরর সহ। আচ্ছা, তো এতটুকু কাজ করার পরে এবার আমরা আমাদের এখানে আসি। এখানে এসে এবার যদি আমি সেন্ড করি এরর দেওয়ার কথা, রেট হয়ে গেল। এত ভালো কাজ করছে। যাই তো আমার এখানে ক্রিয়েট ইউজার, বা আমরা আমাদের নামটা জানি কি, মঙ্গোডিবির কম্পাস। এটা কানেক্ট করি। আমরা আছি কোথায়? আমাদের এখানে কোনো কিছু তৈরি এখন হয়নি, তাই তো? টিএনপির ভিতরে যাই। আমরা কি মঙ্গসকে কানেক্ট করি নাই? ও আচ্ছা, এই জন্য তো সমস্যাটা। তো এখানে আমরা মঙ্গসটাকে কানেক্ট করব। কানেক্ট করব হচ্ছে কোথায়? সার্ভারের ভিতরে গিয়ে এই জায়গাটা আমরা কানেক্ট করব। তো চলি মঙ্গসের মেইন ওয়েবসাইট, মেইন জায়গা চলে যাই। এই যে এইভাবে mongos.connect, আর কিছু না। কপি করি, কপি করে পেস্ট করি। তো মঙ্গসটা এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে আসি। এখন এই জায়গাটায় আমাদেরকে আমাদের ইএনভি থেকে, ইএনভির ভিতরে আমরা ইউআরআই বানাবো একটা। হ্যাঁ, তো এখানে আমি বললাম ডিপি বড় হাতের লিখি, এখানে সাধারণত বড় হাতের লেখে মানুষে, ইউআরআই ইজ ইকুয়াল টু, এবার আমরা এইখান থেকে এইখানে ক্লিক করে কপি কানেকশন স্ট্রিং, এটাকে যদি ধরে এখানে বসাই দেই চলে আসার কথা, আসছে। বাট এখান থেকে না নিয়ে আমরা একটু অন্য জায়গা থেকে নিব। আমরা এখানে mongodb.com এ চলে যাই, গেট স্টার্টেড যাই, সাইন আপ উইথ গুগল। আমাদের পাসওয়ার্ড ছিল এটা, তাই না? এখানে কেউ কাজ করবেন না, ঠিক আছে? এখানে সবাই কাজ করতে গেলে পরে ভেঙে যাবে, আপনারা নিজেরা সবাই করে নেবেন। তো এখান থেকে আমি ড্রাইভারে যাই। ড্রাইভারে গেলে এই যে এখানে আমাদের একটা ইউআরআই দিয়েছে না, এই ইউআরআইটা কপি করব। হ্যাঁ, এই ইউআরআইটা, এইটা কপি করে এটা পেস্ট করব। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু বারবার বারবার সমান সমান দেওয়া আছে, দেখছেন? এই যে সমান সমান, এই যে সমান সমান। যদি এরকম হয় তাহলে আপনারা চেষ্টা করবেন এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে, বুঝতে পারছেন? আর না হলে কিন্তু এরর দিয়ে দেবে। এরর দেবে কারণ হলো তখন এর এই সমান সমানের কারণে সে এটাকে কিন্তু আরেকটা ভেরিয়েবল হিসেবে সে ধরে নেবে। বুঝাইতে পারছি? আর কোটেশনের ভিতরে নিলে সে এই ভুলটা আর করবে না। তো ডিবি পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দেই। আচ্ছা, এটা কেন করলাম? কারণ এইখানে আমি সরাসরি ডাটাবেজের নাম দিয়ে দেবো। আমি বললাম অ্যাডভান্স আন্ডারস্কোর ব্লক, অ্যাডভান্স ব্লক নামে একটা ডাটাবেজের মানে ডাটাবেজ টেবিলের নাম দিয়ে দিলাম একটা সরাসরি। আমি এই লাইনটাকে আবার কপি করি, এখান থেকে এই পর্যন্ত কপি করি, এই কম্পাসে গিয়ে নতুন একটা কানেকশন নেই, এটাকে পেস্ট করি, সেভ এন্ড কানেক্ট করি। আসছে? একই জিনিস আছে মনে হয়, তাই না? একই জিনিস আসছে।
তো এক দিনের যেহেতু আসছে সেহেতু আমার আর দরকার নাই, আমি একটাকে রিমুভ কানেকশন করে দিই। থাকো, চেক করলাম যে এটা কাজ করে কিনা, কাজ করতেছে সুন্দরভাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা যদি এটা কেন করলাম, এই লাইনটা যদি আপনি না লেখেন, এটা যদি না লেখেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে বাই ডিফল্ট টেস্ট নামে একটা ডাটাবেস তৈরি করে দিবে, সে টেস্টের ভিতরে আপনার ডাটাগুলোকে ঢুকাই দিবে। তো আমি চাচ্ছি না যে টেস্ট নামে কিছু তৈরি করুক, আমি চাচ্ছি আমাদের নিজস্ব নামে একটা কিছু তৈরি করুক। হ্যাঁ, এজন্য এই লাইনটা আমি লিখে দিলাম। আচ্ছা, তো এবার এখান থেকে যেহেতু আমি ডিবি ইউআরআই লিখলাম, একটু কষ্ট করে আমাদের কনফিগের ভিতরে যেতে হবে। কনফিগের ভিতরে গিয়ে এই জায়গাতে আমরা বলে দিলাম ডিবি ইউআই নামে কিছু একটা থাকবে যার ভ্যালু হবে স্ট্রিং। এখানে এসো আমরা বলে দিলাম যে আমাদের রিকোয়ার্ড এটা অবশ্যই যেন থাকে। এখানে এসো আমি বলে দিলাম কিভাবে জানি এটা ডুপ্লিকেট করে পরের লাইনে নিয়ে আসে। আচ্ছা, সমস্যা নেই, কপি করি, পেস্ট করি, এটাও পেস্ট করি, বাস চলে আসলো। এখন যেহেতু আমি ইএনভি চেঞ্জ করছি, আমাকে এটাকে বন্ধ করে আবার রান করতে হবে। npm run dev। ওকে, এবার আমি সার্ভারের ভিতরে গিয়ে env vars ডট কোনটা db URI লিখে দিলাম। হ্যাঁ, এরপরে এর নিচে আমি লগ করে দিই। এবারে বললাম যে db কানেক্টেড, সেভ করি, একটু ওয়েট করি, এই দেখেন ডিবি কানেক্টেড লেখা চলে আসছে, তার মানে সাকসেসফুলি কানেক্ট হয়েছে আমাদের, খুব ভালো কথা। এবার আমি এখানে একটু হিট করে দেখি তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদি ক্রিয়েট হয়ে থাকে আমরা এখানে একটু রিলোড করে দেখি, আমরা হয়তো কিছু একটা ভুল করতেছি। রিলোড করি, অ্যাডভান্স ব্লক ইউজার, ফাঁকা, কিছুই আসতেছে না, ফাঁকা। তো এখানে দেখেন, এখানে কিন্তু ফাঁকা থাকা অবস্থায় আমাদেরকে ডাটা পাঠাইতে দিচ্ছে, ফাঁকা থাকা অবস্থায় আমাদেরকে ডাটা পাঠাইতে দিচ্ছে। তো আমি যদিও এই জায়গাটায় কোনো এরর টেরর কিছু দেখতে পারতেছি না, আমি এইখানে আসলে কিন্তু এরর দেখতে পারবো যে এইখানে ধরে এই যে ভ্যালিডেশন পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, নিচের দিকে আসেন ইমেল ইজ রিকোয়ার্ড, পাইছেন? এখানে দেখেন নেম ইজ রিকোয়ার্ড, অনেক ভ্যালিডেশন, অনেক কিছু আমাদেরকে দিচ্ছে, ভ্যালিডেশন দিচ্ছে। তা আমি এই জায়গা থেকে ধরেন আমি নেক্সটে যদি না গিয়ে এখান থেকে নেক্সটটা যদি আটকায় দিই, দেখি তো কি আসে। কোনো কিছু আসার কথা না, আমাদেরকে ভ্যালিডেশন এখানে আটকায় যাচ্ছে। এটাকে আমরা গ্লোবালি পরে আমরা এটাকে ঠিক করব, বা এটাকে আমরা পরে কাজ করব, পরে এটা নিয়ে আমরা কাজ করব। কিভাবে কাজ করব, আমরা ভ্যালিডেশন গুলো পরে চেক করাবো। জড নামে একটা প্যাকেজ আপনারা দেখাইছিলাম না, জড, ওই জড দিয়ে আমরা ভ্যালিডেশন গুলো চেক করাবো। কেউ যদি ডাটা না দেয় তাহলে এই জায়গাটা আমাদের একটা এরর দিয়ে দেবে, আমাকে সাকসেস মেসেজ আর দিবে না, বুঝতে পারছেন? জড দিয়ে আমরা একটা এরর দেখাই দেবো। যেমন এই যে এখানে এই যে ডাটাটা আসতেছে একটা ফাংশন, এই ফাংশনের আগে, ঠিক এর আগে এই জায়গায় একটা ফাংশন লিখবো, যেমন সাপোজ কথার কথা যে জট ভেরিফাইড নামে এরকম একটা ফাংশন লিখবো। ওই ফাংশনের ভিতরে করে আমরা জটের ভ্যালিডেশন গুলো চেক করাই নিব। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে আমরা আমাদের ফর্মটা মানে সাবমিট হওয়ার আগেই আমি সেই ভ্যালিডেশন গুলো ধরতে পারবো। তো আপাতত এটাকে আমি আজকের জন্য স্কিপ করি, আজকের জন্য আমরা এখান থেকে মোটামুটি এরর গুলো দেখে মোটামুটি খুশি থাকি। দেখেন কত সুন্দর এরর দিয়ে রয়েছে, লম্বা চওড়া এরর। পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ডের ভিতরে এররস এর ভিতরে পাসওয়ার্ড, তার ভিতরে রিকোয়ার্ড ঢুকাইতেছে। ইমেইল এর ভিতরে ইমেল ইজ রিকোয়ার্ড,
নেমের ভিতরে নেম ইজ রেকর্ড, কত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, পুরো একটা মেসেজের ভিতরে আন্ডারস্কোর মেসেজের ভিতরে ইউজার ভ্যালিডেশন ফেল নামে একটা কথা লিখে দিয়েছে, অনেক কিছু আমাদের করে দিয়েছে। তো চলেন আমরা একটা ভ্যালিড ডাটা দিয়ে এবার চেক করার ট্রাই করি। বডিতে যাই, রতে যাই, জেসনে যাই, আমাদের রিকোয়ার্ড যে ডাটাগুলো সেগুলোকে আমরা নিয়ে কাজ করি। ফার্স্টে আমাদের নেমটা ছিল রিকোয়ার্ড, তাই না? আমি বললাম ইউজার নেম। ইমেইল ছিল আমাদের রিকোয়ার্ড। ইমেইলের ক্ষেত্রে আমরা বলে দিলাম যে user@email.com। পাসওয়ার্ড ছিল রিকোয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3। আমরা এখান থেকে একটু চেঞ্জ করে আসি, 6টা না, ওইটাই আমি একটু চেঞ্জ করে দিই। 6টা পাসওয়ার্ড লিখতে আমার কষ্ট হয়ে যায়, আমি লিখবো না, 3টা করে দিই। ওকে, আর কি কি রেকর্ড ছিল আমাদের? নেম, ইমেল, পাসওয়ার্ড। আর মনে হয় কোনো কিছু রেকর্ড না। অ্যাভাটার বাই ডিফল্ট এই ডাটাটা সে নিয়ে নেবে। ইজ ভেরিফাইড বাই ডিফল্ট সে ফলস করে দিবে। ইজ প্রিমিয়াম বাই ডিফল্ট সে ফলস করে দিবে। তো এতটুকু ডাটা ছিল আমাদের রিকোয়ার্ড, নেম, ইমেল, পাসওয়ার্ড। এইবার সেন্ড করি। এইবার যদি আমি পাসপোর্টে গিয়ে আমি যদি একটু রিলোড করার ট্রাই করি, হ্যাঁ এই যে চলে আসছে, বুঝতে পারছেন? চলে আসছে। আমরা এখানে একটা তো কাজ করতে পারছি, কিন্তু একটা কমতি কিন্তু আমাদের রয়ে গেছে। এখন কেউ যদি এই ডাটাটা না দিয়ে, এটা না দিয়ে কেউ যদি সেন্ড করে বসে, এখানে লেখা স্ট্যাটাস ঠিকঠাক মতো দেখালো যে সব ঠিকঠাক মতো হয়েছে, আমার ডাটাবেসে গিয়ে দেখলো ডাটা নাই, কনফিউজ হয়ে যাওয়ার মতো কথা না এটা। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা শনিবারে এই কাজটা দেখবো। এটা কিভাবে করে, এটা শনিবারে ইনশাআল্লাহ আমরা দেখবো, জট দিয়ে কিভাবে আমরা মানে ভেরিফাই করতে পারি। তো এখানে দেখেন, এখানে দুই ধরনের ভ্যালিডেশন কাজ করতেছে। এক ধরনের ভ্যালিডেশন আমি চেক করাবো যে, মানে দুইটা জিনিস খেয়াল করেন, দুইটা জিনিস। এক, বডির ভিতরে যেই ডাটাটা আমি পাঠাচ্ছি, বুঝেন, বডির ভিতরে আমি যে ডাটাটা পাঠাচ্ছি, হ্যাঁ, রিকোয়েস্ট বডিতে যে ডাটাটা পাঠাচ্ছি, ওই ডাটাটা ফার্স্ট অফ অল আমি চেক করাবো যে তুমি যে ডাটাটা আমাকে দিছো সেই ডাটাটা আমার স্কিমার সাথে মেলে কিনা চেক করাবো। যদি চেক করে সে পাস করে, তাহলে আমি সামনের দিকে আগাবো। আর যদি পাস না করে, তাহলে ওই মডেলে যাওয়ার আগেই তাকে আমি ব্যাক একটা মেসেজ দিয়ে দেবো। বুঝতে পারছি? এরপরে ওই ভ্যালিডেশন পার হওয়ার পরে যদি সে মডেল পর্যন্ত আসে, মডেল পর্যন্ত আসার পরে তখন আমি কি বলা হয় আরেকটা চেক করাবো। সেটা হচ্ছে আমাদের এই যে মডেলের ভিতরে যে স্কিমা চেক, সেটা অনেক সময় মডেল থেকে স্কিমা যে মানে মডেলের আগে যে চেকটা, সেই চেকের ক্ষেত্রে সব সময় পাস করাটা সম্ভব না। উদাহরণস্বরূপ আমার ইমেলটা রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে কি, এই ইমেলটা আগে একবার দেওয়া আছে, রেকর্ড না? তো এইটা তো আপনার ফর্মের যে ডাটাটা, সেই ডাটা দিয়ে চেক করাটা একটু কষ্টকর, একটু ঝামেলা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই জট দিয়ে আর এই চেকটা করানো সম্ভব হবে না, সেক্ষেত্রে আমাদের মডেল দিয়ে চেক করাইতে হবে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস করি আমরা, চলেন আমরা একটু ফাজলামি করি, যতটুকু দিয়ে একটু ফাজলামি করি। এখানে একটা ভেরিয়েবল ধরি, লেট। আমি বললাম যে ধরেন ইউজার ইজ ইকুয়াল টু এটা, ইউজার, হ্যাঁ বললাম। এখন এই জায়গাটায় আমি ইউজার অথবা ডাটার ভিতরে ইউজারটাকে আমি পাঠাই দিলাম। তো এখানে তো যাচ্ছে না, ট্রাই ক্যাচ ব্লকের কারণে আমাদের যাচ্ছে না, তাই না? তো কি করা যেতে পারে, এটাকে কপি করি, এইখানে পেস্ট করি, আর এইখানে এটা ছাড়া এমনি রাখি। যদি এটার ভিতরে সে ঢুকতে পারে, কাজ করাইতে পারে, তাহলে এটাকে সে আমাদেরকে রিটার্ন করবে। এবার আসেন, সেন্ড করলাম, আসলো কেন?
ডাটা তো দ্বিতীয়বার আর আসার কথা না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের এই ক্যাচ ব্লকের ভিতরে ঢুকছে, সে এই ব্লকে কাজ করতে পারতেছে না, ক্যাচ ব্লকে ঢুকছে। হ্যাঁ, এটা বুঝবো কেমনে? আমি এই ক্যাচ ব্লকে এই জায়গাটায় আমরা একটা ভ্যালিডেশন দেই, তাহলে দেখবেন বুঝতে পারবেন। কপি করি, এই জায়গাটায় আমরা ধরেন এরর দিয়ে দিই, এরর, আমাদের আগের যে এররটা, সরি এরর। এখন ক্যাচ ব্লকে ঢোকার কারণ হলো আমরা একটু আগে এই যে ইমেলটা দিয়ে পুশ করছি, সেই ইমেলটা তো চেঞ্জ করে নাই। আর আমরা ভ্যালিডেশনে বলে আসছি যে ইমেলটা ইউনিক হতে হবে, দ্বিতীয়বার দিতে পারবো না। এই জন্য সে এখন ক্যাশ মানে এই যে ক্যাচ ব্লকে ঢুকে বসে আছে। তো আমি এই অবস্থায় যদি আবার এখানে একটু চেক করি, এইবার দেখেন এই যে এরর পাইছেন, এরর লম্বা চওড়া এরর দিছে। এররের ভিতরে কি কি আছে দেখেন, এরর রেসপন্স নামে একটা কথা আছে, যে কি প্যাটার্ন নামে একটা কথা আছে, কি ভ্যালু বলে একটা কথা আছে। তো এররের ভিতরে আপনার কি ভ্যালুর ভিতরে ইমেইল দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এদের যে কি বলা হয়, এদের যে ভ্যালিডেশন সিস্টেমটা আমার কাছে খুবই বাজে লাগে, খুবই বাজে লাগে। কি যে কি বোঝায়, বুঝে খাওয়া মুশকিল আছে। এই দেখেন এখানে এরর মেসেজের ভিতরে কি লিখছে, এই যে ভয়ঙ্কর রকমের একটা কথা লিখছে, এরপরে লিখছে ডুপ্লিকেট কি এরর কালেকশন অ্যাডভান্স ব্লক ডট ইউজার ইন্ডেক্স ইমেল আইডি ডিউটিপি হাবল তাবল বহুত কিছু। এখন যদি আপনি কোথাও যদি এরর মেসেজ এভাবে শো করাই দেন, হ্যাঁ, তাহলে মানে যে ইউজার সে তো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে না। তো কি করা যেতে পারে, আমরা একটা কাজ করি, তো এখানে মডেলে যাই, মডেলে গিয়ে রিকোয়ার্ড কো রিকোয়ার্ড, আমরা এখানে একটা ইমেল ইজ রিকোয়ার্ড বলছি, তারপরেও আমাদেরকে এরর দিছে। এখান থেকে আচ্ছা, আমাদেরকে এইখান থেকে এই ডাটাগুলোকে পরবর্তীকালে আমরা মানে ফাইন্ড করে স্ট্রিং এর ভিতর থেকে ডাটাগুলোকে ফাইন্ড করে তারপরে আমরা কাস্টম এরর মেসেজ লিখে এরপর আমরা এগুলোতে কাজ করবো। ওটা একটু অ্যাডভান্স কাজ, ওটা আমরা পরে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? মানে কিভাবে করব, এই এরর মেসেজটাকে ধরবো, ধরলে আমাদেরকে এই জিনিসটা দিয়ে দেবে। এই জিনিসটা দিয়ে দিলে পরে আমরা এর ভিতরে দেখবো যে ডুপ্লিকেট কি নামে কোনো কথা লেখা আছে কিনা। ডুপ্লিকেট কি মানে হচ্ছে নিশ্চয়ই এখানে ডুপ্লিকেট ডাটা হয়ে গেছে। তো তার উপর ভিত্তি করে আমরা ডুপ্লিকেট এরর মেসেজ দিয়ে তারপরে এটাকে আমরা ঠিক করব। তো যাই হোক, আমরা জাস্ট এটা একটা প্র্যাকটিস পারপাস করলাম। তো এখানে যত যাই করেন না কেন ক্যাচ ব্লকের ভিতরে, মানে যাই করেন না কেন, হ্যাঁ, আমি এই জায়গাটা একটা কাজ করি, তো এই জায়গাটা আমি বললাম টেস্ট, টেস্ট করলাম। হ্যাঁ, কোথায় কোথায় সেন্ড করি। আচ্ছা, আমাদের এখন কোথা থেকে নিচ্ছে, ক্যাচ ব্লক থেকে আমাদেরকে ডাটাগুলোকে নিয়ে নিচ্ছে, ক্যাচ ব্লক থেকে। ক্যাচ ব্লকে যদি না আসতো তাহলে সে এই জিনিসটাকে সে রিটার্ন করে দিত, এই জিনিসটা। আমি এই জায়গায় যে জিনিসটা আপনাদের বোঝাইতে চাচ্ছি সেই জিনিসটা হলো, এটাকে কেটে দিই, তারপর আমি বোঝাই দিচ্ছি। এটাকে আমি এখান থেকে উঠাই দিই, এটাকে উঠাই দিই, এরকম থাকো। এখানে দেখেন আমরা
এই জায়গায় যত কাজ করব, মানে যতবার কাজ করব, যেখানে কাজ করি না কেন, গেট ইউজারে বলেন, ক্রিয়েট ইউজারে বলেন, হ্যাঁ, আপডেট ইউজারে বলেন, যেখানে কাজ করব না কেন, সেখানেই কিন্তু আমাদের ট্রাই ক্যাচ গ্রুপ নিয়ে কাজ করতে হবে। বিষয়টা তাই না? তার মানে ট্রাই কাজটা কিন্তু আমাদের অনেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট। তো সব জায়গায় যদি ট্রাই ক্যাচ নিয়ে কাজ করা লাগে, তাহলে এমন একটা ফাংশন যদি আমি লিখে রাখি, যেই ফাংশন অটোমেটিক ট্রাই ক্যাচটাকে আপনার চেক করাই দেবে, তাহলে বিষয়টা অনেক সহজ হয় না? বোঝেন নাই মনে হয়। একটা হেল্পার ফাংশন বানাবো, যে ফাংশনের ভিতরে আমরা এই টোটাল ফাংশনটাকে ঢুকাই দেব, টোটাল ফাংশনটা। সেই ফাংশন করবে কি, তার ভিতরে গিয়ে ট্রাই ক্যাচটাকে চেক করবে। যদি ট্রাই হয়, যদি কাজ ঘটে, তাহলে সামনের দিকে সে নিয়ে নেবে। আর যদি ক্যাচ হয়ে যায়, কোনো এরর হয়ে যায়, তাহলে সে এরর থ্রো করে দিবে। সেটা বুঝাইতে পারছি? তো দেখি এই জিনিসটা আমরা করতে পারি কিনা। এই জিনিসটা করার জন্য আমরা এখানে একটা ফাংশন ফোল্ডার নেই, নাম দিলাম হচ্ছে ইউটিলস। এখানে একটা ফাইল নেই, যে কোনো নামে ফাইল নেওয়া যায়। ধরেন আমি নাম দিলাম অ্যাসিঙ্ক, বা ধরেন অ্যাসিঙ্ক ক্যাচ অ্যাসিঙ্ক নাম দিলাম টেস্ট। এরকম একটা ফাংশন নিব। আমি একটা কনস্ট নিলাম যে ক্যাচ অ্যাসিঙ্ক ইজ ইকুয়াল টু একটা ফাংশন, একটা ফাংশন। বুঝেন, ভালো করে বুঝেন, হ্যাঁ, একটা ফাংশন। এই ফাংশনটা হবে একটা অ্যাসিঙ্ক ফাংশন। যেই ফাংশনটা এখানে প্যারামিটার আকারে ধরেন একটা ফাংশন নেবে, প্যারামিটার আকারে একটা ফাংশন সে নেবে। বুঝতে পারছেন? এই ফাংশনটা, এই যে প্যারামিটার হিসেবে যে ফাংশনটা নেবে, এই ফাংশনটা হচ্ছে আপনার কি বলা হয়, প্রমিস রিটার্ন করবে। প্রমিস মানে এই ফাংশনটা হচ্ছে আপনার এই ফাংশনটা, এই যে এই ফাংশনটা। এখন এইখানে যে ফাংশনটা, এই ফাংশনটা নিশ্চয়ই একটা প্রমিস রিটার্ন করে, তাই তো? অ্যাসিঙ্ক অ্যাওয়ার যেহেতু, সেহেতু একটা প্রমিস রিটার্ন করে। আমি এইখানে এসে আমি এখন বলবো এখানে আমি রিটার্ন করব। রিটার্নের ভিতরে ফাংশন রিটার্ন করব, যেই ফাংশনের ভিতরে আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েটটাকে, তো অ্যাসিঙ্ক অ্যাওয়েট আসে না কেন? কি খারাপের খারাপ, অ্যাসিঙ্ক অ্যাওয়েট সাজেশনে আসছে না। ও সরি, ট্রাই ক্যাচ, ট্রাই ক্যাচ। আমি অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিই কেন? ট্রাই ক্যাচ। এই বেচারা ট্রাই করবে যে এই ফাংশনটা এখানে কল করা যেতে পারে কিনা, ফাংশনটা। তো এই ফাংশনটা হচ্ছে আপনার এমন একটা ফাংশন, যে ফাংশনটা, এই যে এই ফাংশন যেহেতু, সেহেতু এই ফাংশনটা আপনার রিকোয়েস্ট কল নেবে, রেসপন্স নেবে, নেক্সট নেবে, সবগুলো সে এখান থেকে নেবে। তো আমি এগুলোকে কল নিয়ে আসলাম, আর এখান থেকেও আমরা এই টাইপ গুলোকে নিয়ে আসি, নিয়ে আসি। কি ব্যাপার? এক্সপোর্ট ডিফল্ট বা এটাকে এক্সপোর্ট করে দিই। এটা কেন কাজ করছে না? রিকোয়েস্ট এটা হবে এইখানে, কারণ আমরা রিটার্নে একটা ফাংশনকে কল করতেছি। এখানে হচ্ছে ফাংশনের প্যারামিটার, আর এটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট।
আর্গুমেন্টটা তো নিবে না, দিতে হবে প্যারামিটারে। তো রিকোয়েস্ট রেসপন্স নেক্সট পাঠিয়ে দিলাম। আর যদি কোনো কারণে এরর হয় তাহলে আমি এখানে নেক্সটটাকে কল করে দিয়ে নেক্সটের ভিতরে এররটাকে ঢোকাই দিলাম। কি বুঝলেন? আশা করি কিছুই বোঝেন নাই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এমন একটা ফাংশন বানাইলাম যে ফাংশন তার প্যারামিটারে একটা ফাংশন নেবে। মানে ফাংশনটা যখন কল করব তখন তার ভিতরে আমাকে একটা প্যারামিটার পাঠাইতে হবে, যে প্যারামিটার হবে নিজেও একটা ফাংশন। বুঝতে পারছেন? আবার প্যারামিটার আকারে যে ফাংশনটা আমি নিব সেই ফাংশনটা এসে কল হবে এই জায়গাটায়, ট্রাই এই ব্লকের ভিতরে। বুঝতে পারছি? ট্রাই ব্লকের ভিতরে কল হবে। যদি এটা কল হতে পারে তো ভালো কল হবে, আর যদি কল হতে না পারে তাহলে সে নেক্সটে চলে যাবে, এররে চলে যাবে। হ্যাঁ, আর এই ট্রাই হোক বা নেক্সট হোক যাই হোক, এটা করার জন্য সে আরেকটা ফাংশন এখানে ইউজ করতেছে। সে রিটার্নে এই একটা ফাংশনকে সে আবার রিটার্ন করে দিচ্ছে, অর্থাৎ সে একটা প্রমিস রিটার্ন করে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে এখানে ফাংশন নিছে, ফাংশনটা এখানে কল করে দিচ্ছে, আবার সে নিজেও একটা ফাংশন রিটার্ন করতেছে। ওই ফাংশনটা আবার যেখানে এটা ব্যবহার করব সেখানে কল হয়ে যাবে। তো ফাংশনে একটা আপনার ই দিছে, এরর দিছে, যে এররটাকে সলভ করে আমরা একটা কাজ করি, এখানে একটা এরর লিখে ফেলি। তো কন্স না দিয়ে আমি টাইপ লিখি। টাইপ বললাম fn is equal to এমন একটা ফাংশন যে ফাংশন এরকম কিছু একটা নিবে, আর সে রিটার্ন করবে কি একটা প্রমিস রিটার্ন করবে। প্রমিসের ভিতরে ভিও আইডি হতে পারে। তো এই ফাংশনটাকে কল করি, কপি করে এই জায়গাটা আমি এসে বসাই দিই। যাবে? সরি, এখানে না, এখানে বসাই দিই। হ্যাঁ, চলে গেছে। এখন করব কি, ক্রিয়েট ইউজার, এই জায়গাটা এসে আমরা যে ফাংশনটা বানাইলাম সেই ফাংশনটা এখানে আমরা কল করব। ক্যাচ অ্যাসিন্ট কল করব। কল করে এই যে যেখানে কল করলাম এই কলের ভিতরে আমরা এই ফাংশনটাকে ঢুকাই দেব। এবার আমাকে এই বারবার এই কথাটা আর লিখতে হবে না, এবার আমার ভিতরে জাস্ট এটা লিখলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা ধরেন কনস ইউজার ইজ ইকুয়াল টু এটা, আর এখানে ধরেন আমরা ইউজারের ভিতরে পাঠিয়ে দেই ইউজারটা। দেখি সব ঠিক থাকলে কাজ করার কথা। কি বললো? কানেকশন রিফিউজ করে দিয়েছে আমাদেরকে। আমরা এখানে টার্মিনালে যাই। আমরা কোনো কিছু ভুল করছি এখানে? চেষ্টা করি যে আমরা করলামটা কি। তো এখানে একটা ফাংশন রিসিভ করলাম, সেই ফাংশনের ভিতরে আমি আরেকটা অ্যাসিন ফাংশনকে পাস করে দিলাম। ঠিক আছে, একটা অ্যাসিন ফাংশনকে পাস করে দিলাম, তার ভিতরে ট্রাই করলাম এই যে ফাংশনটা রিসিভ করব সেই ফাংশনটা কল করার ট্রাই করলাম। এখানে রিকোয়েস্ট রেসপন্স নেক্সট দিয়ে এটা কল করার ট্রাই করলাম। তার মানে এটা যেখানে আমি ব্যবহার করব, হ্যাঁ, ব্যবহার করলে সেখানে অটোমেটিক্যালি এটা কল হওয়ার ট্রাই করবে। বুঝতে পারছেন? কল হওয়ার ট্রাই করবে। আবার ব্যবহার করলে সেখানে সে টোটাল এমন একটা ফাংশন বডি সে রিটার্ন করে দিবে, সেই ফাংশন বডিটা আবার ওই ফাংশনের ভিতরে গিয়ে কল হবে। বুঝতে পারছি? মানে এটা এখানে এখানে এইখানের মাধ্যমে কেমন যেন এইটা কল হবে, আর এইখানের মাধ্যমে কেমন যেন এটা কল হবে। ওকে,
মানে এটা আর কি। যদি এটা আপাতত না বুঝেন, আপাতত কপি পেস্ট করে কাজে লাগান, পরে ইনশাল্লাহ এটা মানে আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে একটা রেসপন্স, আমি সরাসরি রেসপন্স পাঠিয়ে দিয়েছিলাম। যদি এরর হয় সরাসরি রেসপন্স হবে। আপনি চাইলে যদি এরর হয় এখান থেকে আপনি নেক্সট এর ভিতরে এররটা পাঠিয়ে দিতে পারেন। নেক্সট এর ভিতরে এরর, ERR, যদি নেক্সট এর ভিতরে এরর পাঠান তাহলে এখানে আপনার মানে এররটা দেখতে পারবেন না। এখানে যে ইন্টারনাল সার্ভার এরর দিয়ে একটা এরর বসাই দেবে, বুঝতে পারছেন? ইন্টারনাল সার্ভার এরর। তো এখানে HTML এর পরিবর্তে যদি জেসন দিয়ে টেস্ট করেন, অথবা এখানে দেখেন এই ইন্টারনাল সার্ভার এরর দিল, ভিতরে কিন্তু আপনার কিছু এরর এখানে দেখতে পারবেন। কি কারণে আপনাকে সার্ভার এরর দিল বা কি ঝামেলা করছে সেটা আপনাকে এখানে দেখাই দিবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা ছোট্ট একটা ফাংশনের কাজ। আমি এখানে দেখেন, এখানে কিন্তু সরাসরি রিটার্ন করছে। আমি একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে অনেকটা আগের মতো করে নিয়ে আসি। রিটার্ন করলাম, ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন রিটার্ন করলাম। এটা কিন্তু একটা ফাংশন, যেই ফাংশনের ভিতরে আবার ট্রাই কাজ করা হয়েছে। এভাবে করলেও কাজ করবে, সেম কাজ, সেম ইন্টারনাল সার্ভার এরর দিয়ে গেছে। এখন কোনো কারণে আমি যদি এইখানে ইউজারের পরিবর্তে ইউজার 1 দেই, এইবার দেখেন ডাটাটা ঠিকই সে নিয়ে নেবে, ডাটাটা এবার সে ঠিকই নিয়ে নিয়েছে। আবার যদি সেম ইমেল দিয়ে করার ট্রাই করি, আবার এরর ধরা দিতেছে আমাদেরকে, খেয়াল করছেন? তা আমি, আপনারা চাইলে এখানে এটাও করতে পারেন। আমি একটা কাজ করি, এখানে নেক্সট, ওকে থাক, এটা এই অবস্থায় থাক। এটা আমরা গ্লোবালি ম্যানেজ করব, গ্লোবালি হ্যান্ডেল করব, তাহলে আমাদের মানে মানে এটা প্রোডাক্টটা আরো বেশি সুন্দর হবে গ্লোবালি এটাকে হ্যান্ডেল করলে। তো এইটা ছিল আমাদের ছোট্ট একটা কাজ, এটা আমরা করলাম। এটাকে আমরা কেটে দেই। এখন ইউজার কন্ট্রোলারে চলে আসি। এই জায়গাটায় এসে আমরা একটু কাজ করি। এই জায়গাটায় আমরা সবগুলো ডাটাকে ধরতে চাই, যতগুলো ডাটা আমাদের কাছে আছে সবগুলো ডাটাকে আমরা ধরতে চাই। তো একই ভাবে দেখেন, একটা ফাংশন তৈরি করার কারণে আমাদের জন্য কত ইজি হয়ে গেছে। ফাংশন তৈরি করার কারণে আমি আবার হুবহু এটাকে কপি করি, আমাকে আর ভিতরে এসে এক লাইন লিখলেই আমাদের হয়ে যায়। তো এখানে এসে আমি এই জিনিসটাকে পেস্ট করলাম, পেস্ট করে এর ভিতরে যে ডাটাটা ছিল এটাকে কাট করি, এটা আমাদের দরকার নাই। এইখানে আমার রেসপন্সটাকে বসাই দিই, আর এই জায়গাটায় আমরা ডাটাটা বসাবো। ডাটাটা হবে হচ্ছে আমাদের ইউজার্স। সো ইউজার্সটাকে আমরা নিয়ে আসি, অ্যাওয়েট করলাম। ইউজারের ভিতরে এখন আর ইনসার্ট 1 হবে না, এখন হবে কি ফাইন্ড, মনে আছে? ফাইন্ড, ফাইন্ডের ভিতরে যদি ফাঁকা অ্যারো দিয়ে দেন তাহলে সবগুলো ডাটা আপনাকে দিয়ে দিবে। এবার ওয়াল ইউজারে যাই, ক্লিক করি, এই যে দেখেন ডাটার ভিতরে আপনার সবগুলো ডাটা দিয়ে দিয়েছে। কোডের পরিমাণ কত কমে গেল না? অনেক কমে গেল কোডের পরিমাণ। আচ্ছা, এখন এই জায়গাটা আসেন, এই জায়গাটায় এসে আমরা একটু অন্যভাবে কাজ করি, হ্যাঁ। এই যে এখানে দেখেন একটা এরর দিচ্ছে, আমরা যদি ডুপ্লিকেট, খুব ভালো করে খেয়াল করেন, একটু নড়ে চড়ে বসেন। আমরা এখানে একই ইউজার নেম একই ইমেল যদি দ্বিতীয়বার দেওয়ার সময় আমরা এখানে কি হচ্ছে, আমাদের এখানে এরর দিচ্ছে। এররটাকে আমরা নিজেরা ভিতরে ম্যানেজ মানে হ্যান্ডেল করতে পারি না এটাকে। মানে বিষয়টা এরকম, আমি এই ইমেলটা নিয়ে ডাটাবেজে আগে খুঁজবো যে এই ইমেইলের নামে কোনো ইমেল আছে কিনা, ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে সরাসরি আমাকে একটা রেসপন্স ডাটা পাঠিয়ে দিক, আমাকে আর ডাটাবেস এররটা না দেখায়। আর যদি না থাকে তাহলে আমাকে ইনসার্ট করতে দিক। বিষয়টা বুঝাইতে পারছি? এমন করলে হয় না। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো পাসওয়ার্ড 1 2 3, এটা কি সুন্দর পাসওয়ার্ড হলো? এই যে পাসওয়ার্ড 1 2 3, তো এরকম খোলামেলা পাসওয়ার্ড দেওয়াটা উচিত না। পাসওয়ার্ড আমাদেরকে ভয়ঙ্কর রূপের একটা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড হবে 1 2 3, কিন্তু এটাকে আমাকে সরাসরি 1 2 3 দেওয়া যায় না, দিতে হয় মানে দেওয়া ঠিক না। এটাকে আমাকে ইনক্রিপ্ট বা ইনক্রিপ্ট করে দিতে হয়, ইনক্রিপ্টেড করে দিতে হয়।
তো পাসওয়ার্ডের পার্টটা আমি আজকে দেখাবো না, এটা আমি পরে দেখাবো। জাস্ট আমি শুধু ইমেলটা চেক করা দেখাই, ঠিক আছে? শুধু ইমেল চেক করা দেখাই। চলেন, যেমন এই জায়গাটা আসেন, এই জায়গাটা এসে আমি ফার্স্টে আচ্ছা এইখানে আমি ইউজার না দিয়ে ধরেন ক্রিয়েটেড ইউজার নাম দিলাম, একটা রিলেটেড নাম দিলাম যেন বুঝতে সুবিধা হয়। আর এখানে এসে আমি ধরলাম কনস ইউজার ইজ ইকুয়াল টু এবার আমি বলবো অ্যাওয়েট এর ভিতরে ইউজার ডট ফাইন্ড এর ভিতরে আমি বলবো ইমেলটা হবে রিকোয়েস্ট ডট বডি ডট ইমেল। দেখুন তো বোঝেন কিনা? বুঝলেন? এখন আমি ডাটাবেস থেকে ইউজারটা আছে কিনা এটা চেক করতে পারবো। আচ্ছা, আসলে এটা হলো কিনা এটাকে চেক করার জন্য আমি এই লাইনটাকে আপাতত বন্ধ রাখি, এই লাইনটাকে আপাতত বন্ধ রেখে এইখানে আমি ইউজারটাকে পাঠাই দিয়ে দেখি যে ইউজারটা আছে কি নাই। আমি ক্রিয়েট ইউজার করার ট্রাই করি। এই ইউজারটা কিন্তু আমার ডাটাবেজ আছে, এই ইউজারটা একটু আগে আমরা বানাইছি, সেন্ড করলাম। দেখেন ইউজারের ভিতরে ডাটাটা আছে না? আছে। আমি এখানে ইউজার 1 এর পরিবর্তে ইউজার 2 দিয়ে দিলাম, সেন্ড করি। আছে কোনো কিছু আছে? টাকা। তার মানে আমার ইউজারটা নেই। ওকে, ভালো কথা। ইউজার যদি না থাকে আমি এখানে চেক করাবো ইফ নট ইউজার, যদি ইউজার না থাকে। সবাই বুঝতে পারছেন? তাহলে এই জায়গাটায় আমরা রেসপন্স ডট স্ট্যাটাসের ভিতরে http স্ট্যাটাস ডট কি দেওয়া যেতে পারে, নট ফাউন্ড, বা ধরেন নট ফাউন্ডে দিই, বা এখানে ধরেন যে কি ধরনের নামটা ভুলে গেলাম, আনঅথরাইজ এরকম একটা কিছু বললাম। বা ধরেন এখান থেকে এভাবে করি যে ইউজার যদি থাকে মানে এই ইমেলটা যদি থাকে তাহলে তাকে আমি আনঅথরাইজ বলবো, যদি না থাকে তাহলে আনঅথরাইজ বলার দরকার নেই। যদি স্ট্যাটাস এরকম হয়, আমি কি করলাম এখানে, এমন কেন, ডট জেসন এর ভিতরে আমি বলে দিলাম যে স্ট্যাটাসটা বলে দেবো আমরা এরর, আর মেসেজ বলে দেব যে ইউজার অলরেডি এক্সিস্ট। আরে কি লিখি, এক্সিস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? সবাইকে ধরতে পারছেন এই কথাটা? যদি ইউজার থেকে থাকে তাহলে আমি এইখান থেকেই তাকে একটা রেসপন্স পাঠিয়ে দেব যে ভাই এই ইউজার তো অলরেডি এক্সিস্ট করে, তুমি আবার ক্রিয়েট কেন করতেছো। এবার আসেন সেভ করি। সেভ করার পরে আমি আবার এখানে অন চাপি, অন, ইউজারটা আছে অলরেডি, সেন্ড করি। দেখেন 401 আনঅথরাইজ একটা দিয়েছে, সেখানে স্ট্যাটাস দিয়ে গেছে ভাই ইউজার তো অলরেডি এক্সিস্ট করে, তুমি আবার কেন দেওয়ার ট্রাই করতেছো। বিষয়টা ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এই জিনিসটা করার মাধ্যমে ওই যে আমাদের 500 ইন্টারনাল সার্ভার এরর দিয়েছিল সেটা চেক হয়ে গেল না? চেক হয়ে গেল। আর এখানে যদি সব কন্ডিশন সবকিছু ঠিকঠাক যদি না থাকে, এখান থেকে কোনো রেসপন্স যদি না যায়, তাহলে ফাইনালি এইখানে এসে কাজটা ঘটবে, এখানে এসে কাজটা ঘটবে। তো এটাকে আমরা এবার আমি একটু ওপেন করে দেই, আর এটাকে বন্ধ করে এটাকে ওপেন করে দিই। যদি ইউজার এক্সিস্ট না করে দেন একটা ডাটা সে ক্রিয়েট করতে দিবে। এবার আসেন এখানে আমি 2 দিয়ে দেই। এবার আমি যদি সেন্ড করি,
টু আছে, 5 করে দিই। মা সবাই আছে। আচ্ছা, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। আমি এখানে যেটা দেখতে পারছি সেটা হলো এখানে একটা আমি একটু দেখাই আপনাদেরকে এই বিষয়টা, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এটাকে আসি, ইউজারের এখানে আমি ইউজারটাকে বসাই। এটাকে আমি আপাতত একটু কমেন্ট করি। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে সেন্ড করি। ইউজারটা আছে, ক্রিয়েট হয়ে গেল কেন? আমি ক্রিয়েট হতে বলছি আগে। ও আচ্ছা, এখানে ইউজারটা আছে দেখাচ্ছে, আমি এটাকে একটু ঠিক করে আসি। ইউজার 1 বা ইউজার 100 করি। দেখেন এখানে ইউজার নাই এমন একটা ইমেল যদি আপনি দেন, তাহলে এখানে ইউজারের ভিতরে একটা ফাঁকা অ্যারে দিচ্ছে, খেয়াল করছেন তো? ফাঁকা অ্যারে, এটাকে যদি আমি চেক করতে যাই যে আছে না নাই, তাহলে এখানে কিন্তু সবসময় ট্রু দেখাবে। কেন ট্রু দেখাবে? ওই যে আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম, মনে আছে? পাস বাই রেফারেন্স, পাস বাই ভ্যালু, মনে আছে? তো এটা একটা অ্যারে, অ্যারেটা যদি চেক করাইতে যাই যে অ্যারের ভিতরে ডাটা আছে কি নাই, মানে একটা অ্যারে তার ভিতরে ডাটা আছে আর একটা অ্যারে তার ভিতরে ডাটা নাই, এই দুটোকে যদি চেক করাইতে যাই তাহলে সর্বদা ট্রু আসবে না? এই ভুলটা করে ফেলছি আমরা। ওই পাস বাই রেফারেন্স চেক করার ট্রাই করছি, রেফারেন্স চেক করলে তো হবে না, আমাদেরকে একটু কৌশলী হতে হবে। আমরা যদি একটু অন্যভাবে করি, আমি যদি বলি ইউজার ডট লেন্থ, ইউজারের লেন্থটা যদি 0 থেকে বেশি হয়, বুঝতে পারছেন? ইউজারের লেন্থটা যদি 0 থেকে বেশি হয় তাহলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তো এবার যদি আমি ইউজারের লেন্থ যদি 0 থেকে বেশি হয়, তার মানে এই ইউজারটা আছে, ইউজারটা এক্সিস্ট করে। আর 0 থেকে যদি কম হয় তাহলে এক্সিস্ট করে না। এবার যেন আমি এখানে ক্লিক করি, ইউজার ক্রিয়েট সাকসেসফুল, এখানে কেন আসতেছে? আচ্ছা, আমি ধরেন এখানে অন, আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন আমাদের এখানে ইউজার আছে, শুধু ইউজার @ইমেইল আছে, ইউজার 1 আছে, ইউজার 2 আছে, ইউজার 5 আছে, এই কটা ইউজার আমাদের এখানে আছে। আমি ইউজার 5টাকে কেটে দিই, ইউজার 2 আছে, ইউজার 1 আছে, শুধু ইউজার আছে। এখন আমি যদি এখানে ইউজার 1 দিয়ে এবার চেক করার ট্রাই করি, আমাকে বলবে যে ইউজার অলরেডি এক্সিস্ট। আমি যদি ধরেন এখানে ইউজার 10 করে দিই, ইউজার 10 তো নেই, যদি 10 করে দিই তাহলে আমাকে এই ব্লকের ভিতরে আর সে ঢুকতেছে না, কারণ লেন্থ পাচ্ছে না, সে পরের ব্লকে চলে যাচ্ছে। খেয়াল করছেন? পরের ব্লকে সে চলে যাচ্ছে। তো এই ব্লকে এসে যদি সে কোনো কিছু রিটার্ন করে ফেলে, যদি আপনার রেসপন্সটাকে সে রিটার্ন করে ফেলে, তাহলে সে পরের ব্লকে আর যাওয়ারই কথা না, যাবেই না। বুঝাইতে পারছি? তো এখন আমি এই জায়গাটা এসে আমাদেরকে বলতে হবে যে আচ্ছা এটাকে করি তো, দেখি তো, এটাকে নিলাম, সেভ করি, সেভ করে এবার ইউজার 10 দিয়ে যদি আমি সেভ করার ট্রাই করি, ইউজার 10 তো নাই, ইউজার 10টা তাহলে সেভ হবে, যেহেতু ইউজার 10টা নাই সেহেতু ইউজার 10টা এখানে চলে আসার কথা। হ্যাঁ, এই যে চলে আসছে। তো এইবার যদি আমি আবার ইউজার 10টাকে দিয়ে যাওয়ার চেষ্টা করি, আর ইউজার 10টা আসতেছে না, আর এখানে আসতেছে না, মানে আমাদের চেক ইনটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন এই জায়গাটায় একটা কথা আছে, সেই কথাটা হলো এটা হচ্ছে আমাদের ইউজারের একটা কন্ট্রোলার।
কন্ট্রোলারের এখানে আমরা যদি এই বিজনেস লজিক গুলো লিখি, আমরা তো এখানে যেমন একটা বিজনেস লজিক আছে কেবল লিখলাম যে ইউজারটা ডাটাবেসে এক্সিস্ট করে কি করে না। আগামী ক্লাসে আমাদের আরেকটা লজিক এখানে লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার ডাটাবেসের ভিতরে ডাটা মানে এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড অবস্থায় পাঠিয়ে দিতে হবে, হ্যাশ করে পাঠিয়ে দিতে হবে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে। হ্যাশ করা বা এনক্রিপ্ট করা মানে হলো 1 2 3, আপনার মূল পাসওয়ার্ডটা 1 2 3ই থাকবে, কিন্তু 1 2 3 কে তারা ভেঙে মানে 10টা সংখ্যা বা 20টা সংখ্যা বা 30টা সংখ্যা এরকম লম্বা একটা হ্যাশিং কোড করে দিবে। বুঝতে পারছেন? লম্বা একটা কোড বানায় দিবে। তো ওই কোডটা এমন একটা কোড, যে কোডটা যদি মানে আমার পাসওয়ার্ডটা ডাটাবেস যদি আপনি কোনো কারণে হ্যাকও করে ফেলেন, আপনি পাসওয়ার্ড দেখে কিছুই বুঝবেন না, এবং সেই পাসওয়ার্ডটাকে ডিক্রিপ্ট করার কোনো সিস্টেম নাই। বুঝেন নাই? পাসওয়ার্ডটাকে আবার আগের অবস্থায় ফিরে আনার কোনো সিস্টেম নাই। এই পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনার ওয়েবসাইট, আপনি যে কোডের মাধ্যমে এনক্রিপ্ট করছিলেন ওই কোডের মাধ্যমে পাসওয়ার্ডটাকে চেক করা যাবে। বিষয়টা আমি বোঝাইতে পারিনি মনে হয়। ধরেন আপনার কাছে 1 2 3 আছে, 1 2 3 কে সে 10টা সংখ্যা ভাগ করে ফেলবে। এখন ওই 10টা সংখ্যার মানে যে 1 2 3, এই মানেটা আপনি কোনোভাবে বের করতে পারবেন না, আপনাকে কোডটা দিয়ে দিলেও বের করতে পারবেন না। কেমনে বের করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে কোনো ওয়েবসাইটে ঢুকে, যে হ্যাঁ হ্যাঁ এটা আপনি এটা বলতেছে জানান। নোট জেএস, আচ্ছা বিট্রিপ বলে একটা কি আছে, দেখি এখানে কোনো নমুনা আছে কিনা। ওই এই যে এরকম আপনি লিখবেন যে 1 2 3, সে 1 2 3 কে তারা এইরকম এরকম ভয়ঙ্কর রকমের কিছু একটা বানাই দেবে তারা। এখন এটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় আপনি জীবনেও বুঝবেন যে পাসওয়ার্ড কি। ভাবতে পারেন যে এটাকে নিয়ে আমি কোনো অনলাইনে খুঁজে চ্যাট জিপিটি করে বিভিন্ন মাধ্যমে এটাকে আমি দেখবো যে এর ভিতরে কি লুকায় আছে গোপন তথ্য, হ্যাঁ পারবেন না। কারণ এটাকে এনক্রিপ্ট করার জন্য একটা সিক্রেট কি দরকার, একটা চাবি দরকার। ওই সিক্রেট কি তো আপনার ওয়েবসাইটের ভিতরে আছে। বুঝতে পারছেন? কারণ আপনি যার মাধ্যমে এটাকে এনক্রিপ্ট করছেন সেই সিকিউরিটি কির মাধ্যমে এটাকে ডিক্রিপ্ট করতে হবে। ইভেন এটা ডিক্রিপ্ট করে এটার যে মূল যে ভার্সনটা সেটা বের করাটা পসিবল না। শুধু আপনাকে চেক করাই দিবে যে না এটা ঠিক আছে। আপনি 1 2 দিয়ে 1 2 3 দিয়ে আবার এই নম্বরটা দিয়ে চেক করাবেন যে এই নম্বর আর 1 2 3 এর মধ্যে মিল আছে কিনা দেখো। শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে আপনি এটা চেক করায় মিলাইতে পারবেন, আর কেউ পারবে না। এবার বুঝাইতে পারছি বিষয়টা? এটা খুবই সহজ। এটা আপনারা ভাবতে পারেন যে খুব ভয়ঙ্কর কিছু একটা, মনে হয় না, ভয়ঙ্কর কিছু না, সহজ জিনিস। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে করব। তো এটা করার জন্য আমাকে কিছু কোড করতে হবে নিশ্চয়ই, এটা আপনারা বুঝতে পারছেন। কিছু কোড আমাদেরকে করতে হবে, হ্যাঁ। তো এই কোড করার জন্য আমাদেরকে কোথায় কোড করতে হবে? এই জায়গা ধরেন এই জিনিসটা চেক করার পরে এরপরে আবার এসে আমাকে পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে হবে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এখানে আমাদেরকে বেশ কিছু বিজনেস লজিক লেখা লাগে। আমরা সাধারণত এই কন্ট্রোলার ফাংশনের ভিতরে বিজনেস লজিক গুলো লিখি না, এগুলোকে আমরা আরেকটা ফাংশনের ভিতরে নিয়ে যাই, আরেকটা ফাংশনের ভিতরে, যেন আমাদের ধরতে বা কাজ করতে খুব সহজ হয়, খুব ইজি হয়ে যায়। তো এই জন্য ভয় পেন না, আগেই বলে রাখতেছে ভয় পেন না, ভয়ের কিছু নাই, হ্যাঁ। এখানে আমরা আরেকটা ফাইল বানাবো, নাম দেবো ধরেন user dot services dot ts। এখানে আমরা একটা ফাংশন নিই কনস, আমি বললাম যে create user is equal to একটা ফাংশন নেই, সিম্পল একটা ফাংশন নিব, আর কিছু না। এই ফাংশনের ভিতরে আমি এই কাজগুলো করব, এই যে এখানে যে কাজগুলো আমাদের করার এই কাজগুলো করব। কোথায় করব? এই ফাংশনের ভিতরে। তো এই ফাংশন নিয়ে কাজ করার জন্য কি কি করতে হবে? ফাংশনটাকে অবশ্যই আমাকে অ্যাসাইন ফাংশন করতে হবে, কারণ ভিতরে অ্যাওয়েট নিয়ে কাজ করা আছে, তাই না? আচ্ছা,
তো অ্যাসিঙ্ক নিয়ে আসলাম 1 নম্বর। ইউজারকে নিয়ে আসতে হবে, তো ইউজারকে তো আমরা ইম্পোর্ট করলেই চলে আসবে, ইউজার নিয়ে আমাদের ভয় নাই। রিকোয়েস্ট বডি, আমার রিকোয়েস্টটা লাগবে এখানে, তাই না? রিকোয়েস্টটা পাঠাইতে হবে না? রিকোয়েস্টটা না পাঠাইলে তো আমরা বডিটা ধরতে পারবো না। তার মানে যেখানে ফাংশনটা কল করব সেখানে আমরা রিকোয়েস্টটাকে পাঠিয়ে দেব, রিকোয়েস্টটা পাঠাই, অথবা ধরেন আমি রিকোয়েস্ট ডট বডিটাকেই পাঠিয়ে দেব, কথার কথা রিকোয়েস্ট ডট বডিটাকে আমরা সেখানে পাঠিয়ে দেব। এরর দিচ্ছে, এরর দিতে থাকুক, অসুবিধা নাই। আমরা কি বানান ভুল করছি? আচ্ছা, তো রিকোয়েস্ট বডি না পাঠাই, রিকোয়েস্টটাই পাঠাই, কারণ রিকোয়েস্ট ডট বডি দেওয়া আছে এখানে। রেসপন্সটা আমাদের লাগবে, তো রিকোয়েস্ট আমাকে পাঠাইতে হবে, পাশাপাশি আমাদের রেসপন্সটা পাঠাইতে হবে। রিকোয়েস্ট আমরা পাঠিয়ে দেব, রেসপন্সটাও আমরা পাঠিয়ে দেব। এখন এখন আমাদের জন্য ইজি হয়ে গেল টাইপটা চেক করা, কারণ এই রিকোয়েস্টটা আমরা পাঠাবো, যে রিকোয়েস্টটা সেটা হচ্ছে আমাদের ওই যে আমার ইসের যে রিকোয়েস্ট, এক্সপ্রেসের যে রিকোয়েস্ট, সেটাই আমরা পাঠিয়ে দেবো এখানে। আর রেসপন্সের ভিতরে কি পাঠিয়ে দেবো আমরা? কই রেসপন্স, এই যেটা পেয়ে গেলাম। এইচটিটিপি স্ট্যাটাস, এটা তো আমাদের একটা কি বলা হয়, এখানে একটা প্যাকেজ ব্যবহার করছিলাম, সেই প্যাকেজটা এই যেটা, এটা কপি করি বসাই দিই, আমাদের সব কোড সব এরো মেরো সব চলে গেল। এখন এটাকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট, আমরা এটাকেও একটু চালাকি করে এক্সপোর্ট করব, একটা নামে অবজেক্ট নামে এক্সপোর্ট করব, যেন আমাদের ধরতে সুবিধা হয়। আমি এখানে বললাম যে ইউজার সার্ভিসেস ইজ ইকুয়াল টু, এটার ভিতরে বললাম ক্রিয়েট ইউজার, ইউজার সার্ভিসেস ইজ ইকুয়াল টু ক্রিয়েট ইউজার। এখন আমি চাইলে এই যে ইউজারটা বানাইলাম, এই ইউজারটাকে চাইলে আমি সব ফাংশনের সব কাজ করার পরে রিটার্ন করে দিতে পারি, রিটার্ন করতে পারি, চাইলে নাও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। কি করলাম, এটা এটা রিটার্ন করে দিলাম। রিটার্নে যদি আমি এটা রিটার্ন করে দেই, তাহলে এই ফাংশনটা যেখানে কল করব সেইটা একটা ভেরিয়েবলের মাধ্যমে কল করলে সেই ভেরিয়েবলে আমরা এই ডাটাটাকে পেয়ে যাব। বুঝতে পারছি? যদি ভেরিয়েবলের মাধ্যমে কল করি, ভেরিয়েবলের ভিতরে কল করি, সেই ভেরিয়েবলে আমরা এই ডাটাটা পেয়ে যাব। আর যদি কল না করি, আমাদের ইচ্ছা, আমাদের যা মনে হচ্ছে করলাম। এইবার আসি এই জায়গাটা এসে, এবার এখান থেকে ধরেন এখানে আমরা কনস ইউজার ইজ ইকুয়াল টু ওয়েট করলাম, এরপর আমি বললাম যে ইউজার সার্ভিসেস ডট ক্রিয়েট ইউজার। আর ক্রিয়েট ইউজারটা অবশ্যই কি করতে হবে? কল করতে হবে, কারণ এটা একটা ফাংশন। তো ক্রিয়েট ইউজারটা যখন কল করলাম, সে আমাকে বলছে ভাই আমাদেরকে কিছু দাও, আমাদের কিছু একটা দিতে হবে। এই যে এখানে দেখেন বলছে এক্সপেক্টেড টু আর্গুমেন্ট, দুটো আর্গুমেন্ট চায় সে। হ্যাঁ, তো দুটো আর্গুমেন্ট কি কি চায়? রিকোয়েস্টটা চায় আর রেসপন্সটা চায়। আমি ধরে এখান থেকে সরাসরি ভাবে লিখে দিই রিকোয়েস্ট রেসপন্স, ব্যাস। তাহলে এই আপনার কন্ট্রোলারটা অনেক ক্লিন হয়ে গেল না? ক্লিন হয়ে গেল। এবার আমি যদি এখানে আসি, এখানে এসে ধরেন এখানে আমি বললাম 6 সেন্ড করি, ক্রিয়েট হয়েছে। আবার যদি সেন্ড করতে চাই, ওই যে সেই এররটা, সেই এররটাও আমাকে দিচ্ছে, তার মানে ফাংশন ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে এতটুকু আমি করতে পারলাম সার্ভিসেস এর ভিতরে। এখানে এসে দেখেন, এখানে কিন্তু এক লাইন লিখলেই হয়, এখানে আমার মানে সার্ভিসের ভিতরে না নিলেও চলে, তাই না? এক লাইন লিখলেই আমাদের হয়ে যায়। যদি আমাদের বিজনেস লজিক লম্বা হয়, তাহলে আমরা চেষ্টা করি সেই জিনিসটাকে আমরা একটা আলাদা একটা সার্ভিসেস ফাইলের ভিতরে নিয়ে আসার জন্য। আপনারা কি বুঝছেন? ভয়ের কিছু নাই, এই জিনিসটা আমাদের এই প্রজেক্টে একাধিকবার করতে হবে। প্রত্যেকটা
মডিউলের জন্য এই কাজটা আমাকে বারবার বারবার রিপিট করতে হবে। রিপিট করতে করতে জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা একটু পুরো জিনিসটাকে একটু রিক্যাপ করি। প্রথমে আমরা আজকে টার্গেট নিয়েছিলাম যে আমরা আজকে ইউজার বানাবো। ঠিক আছে, ইউজার বানাবো। তো ইউজার বানানোর জন্য গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে রাউট গুলোকে ম্যানেজ করার একটা সিস্টেম বানায় রাখছিলাম খুব সুন্দরভাবে। এক জায়গায় আমরা রাউট লিখবো, সে রাউটটা সুন্দরভাবে আমার ব্যাকএন্ডে কাজ করবে। কিভাবে? আমরা অ্যাপের ভিতরে যাই, মডিউলের ভিতরে যাই, মডিউলের ভিতরে গিয়ে আমি যদি ইউজার রাউটের ভিতরে যদি যাই, ইউজার রাউট, আমি এখানে একটা রাউট বানাবো। এই রাউটটাকে আমি এখান থেকে ইউজার রাউট নামে এক্সপোর্ট করব, সেটাকে গিয়ে রাউটারের ভিতরে ইন্ডেক্সের ভিতরে গিয়ে আমি এখানে বসায় দিয়ে আসবো। ব্যাস, রাউটের কাজ শেষ। এখন আমি এইখানে যে রাউটে লিখি না কেন সেই রাউটটা কাজ করবে। এক নম্বর কাজ ছিল, তাই না ভাই? বুঝেন, আস্তে আস্তে বুঝি আমরা। হ্যাঁ, এরপরে আসেন, আমরা যখন কোন রাউট লিখি, রাউটের পরে এটা যেহেতু আমি এই রাউটারের মাধ্যমে লিখতেছি, রাউটার একটা মিডলওয়্যারের মতো কাজ করে। হ্যাঁ, তো এখানে যেহেতু রাউটার লিখতেছি, এইখানে আমরা একাধিক ফাংশন লিখতে পারি। এটা কিন্তু একটা ফাংশন, আর কিচ্ছু না। এটা একটা ফাংশন না? বিশ্বাস হয় না? এটা ফাংশন। এই যে ইউজার কন্ট্রোলারের ভিতরে যান, ইউজার কন্ট্রোলারের ভিতরে এই যে গেট ইউজার, এই গেট ইউজারে যান, এই যে এটা একটা ফাংশন। তো আমরা এখানে একাধিক ফাংশন লিখতে পারি। সে কি করবে, যদি কোনো ইউজার এই ইউআরএল এ হিট করে, তাহলে সে এই ফাংশনের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছি? তাহলে আমাদের এই রাউটের জন্য যে ফাংশন লিখতে হবে, এই ইউজার রাউটের জন্য যতগুলো ফাংশন লিখতে হবে, সবগুলো ফাংশনকে আমরা একটা আলাদা পেজের ভিতরে লিখছি। এটাই তো কাজ, আলাদা পেজের ভিতর লিখছি। সেখান থেকে এক নামে, ইউজার কন্ট্রোলার এক নামে আমি সবগুলোকে এক্সপোর্ট করে দিয়েছি, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। তা আমি আবার ইউজার কন্ট্রোলারের ভিতরে ঢুকে যাই। এখানে এসে দেখেন আমার দুইটা রাউট ছিল, সো আমার দুইটা ফাংশন, দুইটা রাউটের জন্য আমি দুইটা ফাংশন লিখছি। তো এই একটা ফাংশন হলো এটা, আর একটা ফাংশন হলো এটা। কি করছি ফাংশনের ভিতরে, আমি অল ইউজারে যখন হিট করব, তখন আমার মাথায় আছে যে অল ইউজার হিট করলে যতগুলো ইউজার বানানো হবে সবগুলো ইউজারকে আমি দেখতে চাই, তাই না ভাই? যেহেতু দেখতে চাই, সেহেতু এই ফাংশনের ভিতরে আমার মূল কাজটা হবে ডাটাবেস থেকে ডাটাটাকে টান দিয়ে নিয়ে রেসপন্সে পাঠিয়ে দেওয়া। এটা তো আমাদের কাজ। বোঝেন নাই মনে হয়? এই লিঙ্কে হিট করার মানে কি? রিকোয়েস্ট পাঠানো। ওই সে কনসেপ্ট, আগের সে পুরাতন কনসেপ্ট মনে পড়ে? কোনো এককালে আমরা পড়ছিলাম, আমরা ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। এখন ব্যাকএন্ড সার্ভারের কাজ কি? রেসপন্স পাঠানো, তাই না? রেসপন্স পাঠানো। এখন এইখান থেকে আমরা রিকোয়েস্টটা তো ধরলাম, রিকোয়েস্টটা ধরলাম। এখন এই ফাংশনের ভিতরে আমার মূল টার্গেটটা হচ্ছে রেসপন্স পাঠানো, তাই তো? তো চলেন আমরা গেট ইউজার কন্ট্রোলারের ভিতরে গেট ইউজারে গিয়ে দেখি যে রেসপন্সটা পাঠাইতে পারছে কিনা। এখানে দেখেন, আমরা ডাটাবেস থেকে এই লাইনটার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল সবগুলো ডাটাকে টান দিয়ে নিয়ে আসা, সেটা আমরা করতে পারছি। করতে পারছি না ভাই? করতে পারছি। এক লাইনের মাধ্যমে আমাদের কাজ হয়ে গেছে। তো এরপর কি করছি দেখেন, এই যে রেসপন্সটা ধরতে পারছেন? আমরা ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট পাঠাইছিলাম, ব্যাকএন্ড ওয়ালা করলো কি, ব্যাকএন্ড থেকে আমাকে রেসপন্স পাঠাচ্ছে। এই যে সেই রেসপন্সটা, সেই রেসপন্স পাঠানোর ভিতরে কি পাঠাই দিয়েছে? একটা জেসন ডাটা পাঠাই দিয়েছে। জেসনের ভিতরে যা মনে চাই আমি পাঠাইতে পারি। ক্লিয়ার? জেসনের ভিতরে সে আমাকে একটা স্ট্যাটাস পাঠাই দিয়েছে, মেসেজ পাঠাই দিয়েছে, ডাটাটাও আমাকে পাঠাই দিয়েছে। এইখানে এসে আমরা একটা কাজ করছি, সেটা হলো আমরা জানি এই যে ডাটাবেস রিলেটেড যে কাজগুলা, এই কাজগুলা করতে গেলে মাঝে মাঝে আমাদেরকে এররও দিতে পারে, ডাটাবেস এরর। যেমন ডাটাবেসের সাথে ডাটা আপনি চাইতে গেলে আপনাকে ইন্টারনেট কানেকশন লাগবে না? ইন্টারনেট কানেকশন লাগবে। আবার ডাটাবেসের ভিতরে আদৌ ডাটা আছে কি নাই
সেটার উপরে ভিত্তি করে অনেক সময় অনেক মানে ভ্যালিডেশন এরর আসতে পারে, অনেক কিছু আসতে পারে, ডাটাবেস রিলেটেড যে কোনো এরর আসতে পারে। তো এরর গুলোকে ম্যানেজ করার জন্য ডাটাবেসের সাথে যখনই আমি কোনো কাজ করব, অর্থাৎ প্রমিস টাইপের যত কাজ আমরা করব, যে এটা হতেও পারে নাও হতে পারে, এটাকে ধরতে পারছেন? এমন কোন কাজ যখনই আমরা করব যে যেটা হতেও পারে আবার নাও হতে পারে, সেটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের ভিতর নিয়ে আসি। তো এই ট্রাই ক্যাচটা যেন বারবার বারবার লিখতে না হয়, এজন্য আমরা একটা হেল্পার ফাংশন বানাইছি, এই যে ক্যাচ অ্যাসেন্ট এর ভিতরে হেল্পার ফাংশন। এটা যদি নাও বোঝেন, এটা জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, শেষ। আপাতত বোঝার দরকার নেই, ঠিক আছে? এটা বোঝাটা খুব একটা জরুরি না। আচ্ছা, তো ওই এখানে তারপরে একটা জিনিস বুঝি আমরা, এখানে আমরা একটা ফাংশন কল চাচ্ছি, ফাংশন মানে ক্যাচ অ্যাসেন্টটাকে কল করলে তার আর্গুমেন্টে আমরা একটা ফাংশনকে পাস করে দেব। তো এই ক্যাচ অ্যাসেন্টটা এখানে কল করে ফেললাম, কল করেই এর ভিতরে আমি একটা ফাংশন দিয়ে দিছি না, খেয়াল করছেন? পুরো একটা অ্যাসেন্ট ফাংশন দিয়ে দিছি, অ্যাসেন্ট ফাংশন। তো এটাকে কল করে তার ভিতরে আমি একটা অ্যাসিন ফাংশন যেহেতু দিয়ে দিলাম, এখন অটোমেটিক্যালি এই অ্যাসিন ফাংশনটা সে চেষ্টা করবে ট্রাই ব্লকের ভিতরে ফালানোর। যদি সে ট্রাই ব্লকের ভিতরে ফালায় কাজ করাইতে পারে, গুড, ভালো, সে করাই দিবে। আর যদি এই পুরো ফাংশনটা সে কাজ করাইতে না পারে, তাহলে অটোমেটিক্যালি সে বিহাইন্ড দ্য সিন সে একটা এরর থ্রো করে দিয়ে চলে আসবে। ক্লিয়ার ভাই? তো এই কারণে এইখানে আমাকে আর সেকেন্ড টাইম অ্যাসিন মানে ট্রাই ক্যাচ আর চেক করা লাগতেছে না। আমি এখানে সরাসরি ডাটাটাকে ফাইন্ড করে নিয়ে আসলাম, এরপরে ডাটাটাকে এখানে আমি রেসপন্সটাকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, খুব ভালো কথা। এরপরে যেটা করব সেটা হলো, এখানে আসি, আমরা একটা ইউজারকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো ইউজারকে ক্রিয়েট করার জন্য নিঃসন্দেহে আমাদেরকে ডাটাবেজে কোনো ডাটাকে পাঠাইতে হবে, ডাটাবেজে ডাটা পাঠাইতে হবে না? এখন ডাটাবেজে ডাটা পাঠানো মানে কি, আমার মডেলের ভিতরে একটা স্কিমা পাঠাইতে হবে, এটাই তো। তো ডাটাবেসের ভিতরে আমি একটা ডাটা পাঠালাম এই ফাংশনের সাহায্যে। আমরা এখানে আসি, এখানে এসে এই যে ফাংশনটাকে, এই যে কোন এটা, আচ্ছা এটাকে আমরা অন্য একটা সার্ভিসে নিয়ে গেছি। তো সার্ভিসটা একটা হেল্পার ফাংশন, আর কিছু না। তো এখানে এসে দেখেন, যখন আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো, তখন আমাদেরকে একটা মডেল বানাইতে হবে, এই যে মডেল, ইউজারের একটা মডেল বানাইতে হবে। তো মডেলটা আমরা বানাইলাম। আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি আপনাদের প্যারা আছে, এটা আপনারা সবাই মোটামুটি বুঝেন, স্কিমা তৈরি করা না মডেল তৈরি করা। এখন মডেল তো তৈরি করলাম, তৈরি করার ভিতরে এখানে আমরা ইমেলটাকে দিয়ে দিলাম রিকোয়ার্ড, সরি ইউনিক, ইমেলটা ইউনিক দিয়ে দিলাম। তা আমি চাচ্ছি কি, এই ইমেলটাকে এই জায়গায় আমাদের সার্ভিসের ভিতরে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে, যে আমরা দেখতে যে এই ইমেল আমাদেরকে রিকোয়েস্ট মানে কি, ওই যে ফ্রন্ট এন্ড থেকে একটা ফর্ম সাবমিট করার মাধ্যমে আমাকে যে ইমেলটা দিল, ওই ইমেইলটাকে ধরে ডাটাবেজের ভিতরে আমি একটা কোয়েরি চালাইলাম, ডাটাবেজে এই ইমেইল নামে কোনো ডাটা আছে কি নাই। যদি থাকে তাহলে সে বলবে ভাই ডাটা তো আছে, তুমি কেন আবার নতুন করে বানানোর চেষ্টা করতেছো, একটা এরর দিয়ে দেবে। আর যদি না থাকে, তাহলে এখান থেকে নতুন করে একটা ডাটা ইনসার্ট করে দিয়ে সে নতুন ডাটাটা আমার এখানে রিটার্ন করে দিবে। এই রিটার্ন ডাটাটা আমি আবার এখানে পেয়ে যাব, তাই না? রিটার্ন করে দিবে মানে আমাকে নতুন করে ডাটাটাকে ইনসার্ট করতে দিবে। এই আমাদের কাজ, টুকটাক সহজ কাজ।